আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাহলে আমার কাছে আসেন কেন বারবার? আপনাদের তো ডিফেন্সের লোকেদের স্বভাব চরিত্র খুব ভালো মতো চেনা হয়ে গেছে আমার। আমাকে টাচ করবেন না, একদম দূরে সরুন। রিদি চেঁচিয়ে উঠল। আরবিন তবু সরল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। আস্তে ধীরে জবাব দিল, তোমাকে আমি টাচ করেছি কখনো? ওই আগ্রহ আমার নেই। রিদি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল আরবিনের দিকে। এত কিছু করার পরও বলে টাচ করেনি? মানে কত বড় পোল্ট্রিবাস হলে এমন হয়? রিদি এবার রাগের মাথায় জোরে ধাক্কা দিল আরবিনকে। আরবিন সামান্য একটু সরতেই রিদির হাত চেপে ধরে বলল, বাড়াবাড়ি করবে না দিদি। আমাকে শান্ত দেখতে ভালো লাগে না তোমার। যখন উল্টাপাল্টা কিছু করে ফেলবো তখন আবার খারাপের তকমা লাগিয়ে দেবে। যদিও আমি মানুষ খুব একটা ভালো নই, যে যেমন তার সাথে তেমন। তুমি না এই তো গতকালই অ্যাক্সিডেন্ট করলে, হাতে সেলাই লাগলো না? এই শরীর নিয়েও এত তেজ আসছে কোথা থেকে তোমার? রিদি এবার খেপে গিয়ে বলল, আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন না? কবে দেবেন ডিভোর্স? আমি আর এই সম্পর্কে থাকতে পারছি না, অসহ্য লাগছে। যথেষ্ট চেষ্টা করেছি সম্পর্কটা সহজ করার। আপনি যখন এই রিলেশনটার জন্য সামান্য একটা জব ছেড়ে দেওয়ার মতো স্যাক্রিফাইস করতে পারবেন না, তাহলে আমিও আপনার জন্য কোনো রকম স্যাক্রিফাইস করতে পারবো না। জবটা তোমার কাছে সামান্য মনে হলেও আমার কাছে মোটেও নয় রিদি। আর ডিভোর্স তো তোমাকে আমি দেব না। খুব অসহ্য লাগছে না আমাকে? এই অসহ্যকে নিয়ে সারা জীবন থাকতে হবে, বুঝেছো? তাছাড়াও এত কিছু হওয়ার পরে তোমাকে আমি ডিভোর্স দিচ্ছিও না। ডিভোর্স দেবেন না মানে? এটা কোন ধরনের ফাজলামো? ডিভোর্স দেব না মানে দেব না। তোমার এক্সামের পরে আমার সাথে ক্যান্টনমেন্টে নিয়ে যাব তোমাকে। সেখানে নিয়ে গিয়ে মানুষ বানাবো। আর যদি না বানাতে পারি তখন না হয় দেখা যাবে। যে আমার জন্য একটা সামান্য জব স্যাক্রিফাইস করতে পারে না, তার কাছে আমার গুরুত্ব কেমন তা বোঝা হয়ে গেছে। ওই জব নিয়েই থাকুন আপনি, জবের সাথে খান, গল্প করেন, জবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকুন, আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন। রিদি সরে গেল। মাঝখানে একটা কোলবালিশ টেনে পার্টিশন দিয়ে গায়ে কাঁথা টেনে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আরবিন কিছুক্ষণ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বালিশে মাথা রেখে বলল, সকালে আমার এখান থেকে দ্রুত বেরোতে হবে, বাসায় যাব। সেখান থেকে বাস স্ট্যান্ড ডেকে দিও জলদি। রিদি ওপাশ থেকে তেড়াভাবে জবাব দিল, পারবো না। আরবিন চোখ বুজে বলল, সকালে যদি উঠতে দেরি হয় আমার, তার জন্য দায়ী থাকবে তুমি। থাপ্পড় মারবো 2 গালে 4টা। একটা থাপ্পড়ও কম জোরে হবে না কিন্তু। রিদি সকালে ঘুম থেকে উঠে বসা মাত্রই মাথা ঝিম মেরে ধরল ওর। মাথায় হাত চেপে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল রিদি। জানালার বাইরে আলো দেখে মনে হচ্ছে সকাল অনেকটা হয়েছে। রাতে তো থাই আটকে ঘুমিয়েছিল ও। তাহলে সকালে খুলল কে? ঘরে কে এসেছিল? কথাটা মনে হতেই আরবিনের কথা মনে পড়ল রিদির। ক্লান্তি আর কড়া ডোজের মেডিসিনের জন্য অনেকক্ষণ ঘুমিয়েছে রিদি। তাই হঠাৎ ঘুম ভাঙার পরে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে ওর। আরবিন কোথায় গেল? ঘরে কোথাও দেখতে না পেয়ে তড়িঘড়ি করে উঠে গেল রিদি। দরজা খোলাই ছিল। ঘরের বাইরে বেরোতেই দেখতে পেল ওর আম্মা ড্রয়িং রুমের সেন্টার টেবিলে পরিষ্কার করছে। রিদি দ্রুত ওর আম্মার কাছে গিয়ে প্রশ্ন করল, মাম্মা, আরবিন কোথায়? ও তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? ও তো চলে গেছে, ওর বাসায় গেছে। সেখানে কিছুক্ষণ থেকে বাস ধরে সিলেটে যাবে বিকালের দিকে। আমাকে কিছু না বলে চলে গেল? তুই তো ঘুমে বেহুশ হয়েছিলি। আমি আরও তোকে ডেকে ডেকে তুলতে চেয়েছিলাম। আরবিন নিষেধ করে বলল তুই ক্লান্ত ছিলি অনেক, তাই ভালোভাবে ঘুমাতে দিতে। এখন যেন না ওঠাই ঘুম থেকে, এই জন্য আরও ডাকিনি আমি। ওনাকে সকালে নাস্তা করিয়েছো আম্মা? মুখটা শুকনো দেখাচ্ছিল রাতের দিকে, খুব খিদে পেয়েছিল হয়তো। তা আবার বলতে, আমি নিজ হাতে সব কিছু বেড়ে খাইয়েছি ওকে। একমাত্র মেয়ে জামাই আমার, ওর যত্ন আত্তি আমরা করব না তো কে করবে? নাস্তা করানোর পরেও ও বেরিয়ে গেল। আর এটা দিয়েছে তোমার জন্য, তোমার এইচএসসি পরীক্ষা উপলক্ষে ওর তরফ থেকে একটা গিফট। দেখো তো কি,
আমি খুলে দেখিনি। তানিয়া বেগম পাশের ড্রয়ারের ভেতর থেকে ছোট্ট একটা প্যাকেট হাতে নিয়ে রিদির হাতে দিল। রিদি সেটা হাতে নিয়ে সোফায় বসলো। সাদা মিনি ব্যাগটা খুলে দেখলো ভেতরে একটা লাল রঙের জুয়েলারির বক্স। কৌতূহলী রিদি ছটপট হাতে বক্সটা খুলতেই বক্সের ভেতরে একটা সোনালি রঙের চিকন চেন চিকচিক করতে লাগলো। স্বর্ণের চেন এটা। রিদি লকেটটা বক্স থেকে উঠিয়ে তুলে ধরতেই খেয়াল করলো চেনের সাথে ইংরেজিতে এ অক্ষরের একটা ছোট্ট লকেট ঝুলানো। জুয়েলারির বক্সের সাথে একটি চিরকুট পেল রিদি। সেখানে গুটি গুটি বাংলা অক্ষরে লেখা রয়েছে, তোমার সমস্ত কিছু হোক আমার নামে। এই চেইনটা সবসময় গলায় পরে থাকবে। এটা পরে ফটো তুলে ব্লগ করলে হোয়াটসঅ্যাপে ফটো দিও। অপেক্ষায় থাকবো। পরীক্ষার জন্য শুভকামনা। মাথা থেকে সব আজগুবি চিন্তা বাদ দিয়ে পরীক্ষার প্রিপারেশন নাও ভালোভাবে। জীবনে অনেক দূর এগিয়ে যেতে হবে। রিদি চিরকুটের শুরুর অংশটুকু মনে মনে পড়ে শেষের 3 লাইন জোরে জোরে বলল। ওর আম্মা কি বুঝলো কে জানে। তিনি সন্দেহে বলে উঠলেন, জামাইটা আমার খুব ভালো ছেলে। দেখেছিস, এরকম স্বামী পেতেও কপাল লাগে। রিদি মায়ের কথায় সামনাসামনি মুচকি হেসে সায় দিয়ে অপর দিকে মনে মনে বিড়বিড় করে বলল, হ্যাঁ আসলেই কপাল লাগে। কি কপাল আমার। বাংলা বর্ষপঞ্জিকার পাতায় এখন আষাঢ় মাস। এই মাসের দ্বিতীয় সপ্তাহ চলমান। রিদির এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 13 দিন হতে চলল। আজ বিকেলে রিদি বাহিরে বেরিয়েছে সাইফার সাথে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে মুক্ত বিহঙ্গের ন্যায় খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে রিদি। সাথে জুটিয়েছে সাইফাকে। আপাতত ওর কোনো ধরা বাধা নেই। খাওয়া, ঘুমসহ যাবতীয় দৈনন্দিন সকল কাজ করার জন্য নির্দিষ্ট কোনো রুটিন নেই। যখন যা খুশি করতে পারছে ও। ইচ্ছে হলে যখন খুশি খাচ্ছে দাচ্ছে, আবার ইচ্ছে মতো রাতের সময় করে ঘুমাচ্ছে। এমনও দিন গেছে রাত 3টা 4টা, এমনকি ভোর নাগাদ মুভি সিরিজ দেখা, উপন্যাসের বই পড়ার কাজে ব্যয় করায় চলে যাচ্ছে ওর। বেশিরভাগ দিন ঘুম থেকে ওঠা হয় দুপুর 12টা কি 1টা। তারপর কিছুক্ষণ জিরিয়ে ঝিমিয়ে কেটে যায়। ঝিমোতে ঝিমোতে গোসল করতে যায় দুপুর 1টার পরে। গোসল সেরে বেরিয়ে দুপুরের খাবার খেয়ে রিদি ছুট লাগায় বাহিরে। এই কদিন একটা দিনও দুপুরের পরবর্তী সময়ে ওকে ঘরে পাওয়া যায়নি। তানিয়া বেগম মাঝে মধ্যে চোখ গরম করে বকাঝোকা করলেও তা মোটেও গায়ে মাখছে না রিদি। এদিকে সোহরাব হোসেনও স্ত্রীকে উপদেশ দিয়েছেন, মেয়েকে এত প্রেশার না দিতে, এত বাধা ধরা নিয়মে না বাঁধতে। টানা কয়েক মাস এক নাগারে পড়াশোনা করার কারণে মস্তিষ্কে জট পাকিয়েছে ওর। এই জটটা খুলে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, তারপর না হয় আবার পড়াশোনায় ফিরবে। স্বামীর পরামর্শে মেয়েকে আর কিছু বলেননি তানিয়া বেগম। তবে সব দিকে খেয়াল রাখছেন তিনি। মেয়ে কখন কি করছে, কখন খাচ্ছে, ঘুমাচ্ছে, সব কিছু করা হুঁশিয়ারিতে রিদির রুটিন নিয়ে কথা বললেও রিদি তা মানছে না। ওকে দেখে মনে হয় পরীক্ষার পেরেশানি থেকে বেরিয়ে ভীষণ আনন্দিত। নিজের ইচ্ছা স্বাধীনতা ফিরে পেয়ে খুব খুশি। অবশ্য এটা স্বাভাবিক। এই বয়সের বেশিরভাগ ছেলেমেয়েরা মুক্ত পাখির ন্যায়। এরা শুধু আকাশে বাতাসে ছুটে বেড়াতে চায়। খাঁচায় বন্দি করে ওদেরকে রাখা যায় না। আর যদি আসে পড়াশোনার আলাপ, সেখানেই তো কেল্লাফতে। সুযোগ পেলে পড়াশোনার বিপরীত দিকটাই সবসময় খুঁজে নেয় ছেলেপেলেরা। এই যেমন রিদিও নিয়েছে। এখন যেহেতু পড়াশোনা অতটা গুরুত্বপূর্ণ বিষয় না, সেহেতু ছোটাছুটি করে বেরোনোটাই শ্রেষ্ঠ কার্যক্রম। আজও রিদি দুপুরের পরপরই বেরিয়েছে। ওর আম্মাকে বলে গিয়েছে ফিরবে মাগরিবের আজানের আগে। আজ পাশের এরিয়ায় একটা নতুন রেস্টুরেন্ট চালু করা হয়েছে, সেখানেই যাবে ও আর সাইফা। সাইফা বসে আছে টিস্যু হাতে নিয়ে। রেস্টুরেন্টের ইনডোর আউটডোর সবই সুন্দর, তবে আউটডোরটা একটু বেশি মনোরম। রিদি আর সাইফা বসেছে আউটডোরের একটা কর্নারের টেবিলে। খাবার এখনো সার্ভ করা হয়নি। রিদি ফোনে নিজের চুড়ি পরিহিত চিকন চাকন হাতটা ফটো তোলার ব্যস্ত। সাইফা কিছুক্ষণ এক দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে থেকে বলল, দুলাভাই তোর সাথে আর যোগাযোগ করলোই না? রিদি ফটো তুলতে তুলতে মাথা নাড়িয়ে জবাব দিল। সাইফা হতাশ সুরে বলল, বেটা মানুষ, এদেরকে চিনেছিস তো? আমি আরো ভাবলাম এতদিনে হয়তো দুলাভাই তোর সাথে যোগাযোগ করবে। রিদি এবার ফোন হতে মনোযোগ সরিয়ে সাইফার দিকে তাকিয়ে বলল, যোগাযোগ করবে কিভাবে? আমি তো কন্ট্যাক্ট করার কোনো ওয়েই রাখিনি। যাওয়ার দিন ব্লগ খুলতে বলেছিল চিরকুটে লিখে,
কিন্তু ব্লক আমি খুলিনি। হৃদির কথা শুনে সাইফা এবার অতি উৎসাহ হয়ে মুখটা এগিয়ে এনে বলল, তুই আসলে এখনো পর্যন্ত একটা বোকার হাত ধরে এগেলি রে রিধি। তোকে নিয়ে আমার বড্ড আফসোস হয়। এসব বেটা মানুষটা চিনিস তুই? এরা তো আরো বেশি আনন্দ থাকে বউ দূরে থাকলে, বউয়ের সাথে যোগাযোগ না হলে। তোর সাথে দুলা ভাইয়ের যোগাযোগ করার ওয়ে অবশ্যই ছিল, তুই ব্লক করে রেখেছিস। কিন্তু তোর আব্বু আম্মুকে ব্লক করেছেন তাকে? না তো। তাহলে এই দীর্ঘ 2.5 মাসেও তোর কোনো খোঁজ নেয়নি কেন? কারণ কি? অনুসন্ধান করে দেখ কি করে বেড়ায়। সাইফার কথা শুনে হৃদির কপালে ভাঁজ পড়ল। অন্যমনস্ক হয়ে চিন্তায় মগ্ন হলো ও। সাইফা কিছুক্ষণ চুপ থেকে বলল, লকেটটা কিন্তু সুন্দর ছিল, তুই একদিনও পড়িসনি। বুঝলাম না লকেটের সাথে কিসের শত্রুতা। লকেটে আমার নামের অক্ষর না, ওনার নামের অক্ষর রয়েছে, আর ওনার অস্তিত্ব নিয়ে আমি ঘুরতে পারবো না। হৃদির এই কথার জবাব সাইফা দিতে পারল না। ও পার্স ব্যাগ থেকে নিজের সেলফোনটা বের করে 2 মিনিটেই হৃদির সামনে ফোন তুলে ধরে বলল, এই দেখ। হৃদি তাকিয়ে তাকিয়ে দেখলো, শুধু কিছু বলল না। সম্পূর্ণ নির্লিপ্ত ও, যেন কিছু যায় আসে না এসবে। ওর কি, যা খুশি করে বেড়াক, ওর তো কোনো অধিকার নেই। শুরু হতে আজ পর্যন্ত কোনো অধিকার আরবিনের তরফ থেকে পায়নি হৃদি। ওকে সব সময় বুঝিয়ে দেওয়া হয়েছে অতি দেশপ্রেমী, দেশভক্ত লেফটেন্যান্ট আরবিন আল তৈমুর জীবনে ওর কোনো শক্তপোক্ত অবস্থান নেই, কখনোই ছিল না, আর না তো ভবিষ্যতে কখনো হবে। আরবিন ওকে না বলেই যেন বুঝিয়ে দিয়েছে হৃদি আর তার সম্পর্কের কোনো মাপকাঠি নেই, কোনো অপরিহার্য নেই। এটা শুধু ফর্মালিটি কথাটা মনে আসলেই প্রথম রাতের কপালের প্রথম স্পর্শের কথাটা মনে পড়ে যায় হৃদি। সবই আসলেই ফর্মালিটি। কিছু মানুষ সব কিছু করেই ফর্মালিটি অথবা চাহিদার খাতিরে। কি আর করার। হৃদি এবার মুখ খুলে সাইফাকে বলল, আমার জীবনে যার কোনো গুরুত্ব নেই, তার কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না। আমাকে এখন জীবনে এগিয়ে যেতে হবে। পরীক্ষা ভালোভাবেই দিয়েছি, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। এর মধ্যে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে যাব, তারপর আবার ব্যস্ত জীবন। সেখানে এসব দেখার সময় আমার হবে না বইকি। সাইফার ফোন স্ক্রিনে ফেসবুকে আরবিনের আইডির নামটা ভাসছে জলজল করে। ভেতরে প্রবেশ করে নিচ স্ক্রল করলেই দেখা যাচ্ছে আরবিন সহ আরও কয়েকজন ট্যাগ করে ফারিয়া জাহান নামক আইডিটা থেকে বেশ কিছু ফটো আপলোড করা হয়েছে। ফটোতে যথারীতি কয়েকজন খাকি ইউনিফর্ম পরিহিত অফিসারগণ, সকলেই উচ্চশিক্ষিত, সুদর্শন আর স্মার্ট। নারী অফিসাররা খুবই সুন্দরী। ফারিহা মেয়েটার চেহারার মধ্যে দারুণ একটা গ্লেজ আছে। চেহারার দিকে তাকালেই বোঝা যায় নিয়মিত রূপচর্চা করে। সকল অফিসাররা এক ফ্রেমে হাসি মুখে দাঁড়িয়ে সেলফি তুলছে। হয়তো কোনো অকেশন ছিল। ফারিহার পাশে আরেকজন পুরুষ অফিসার, তার পাশে আরবিন প্যান্টের পকেটে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে, চুল সেটে কিছুটা ছোট করা, দেখে মনে হচ্ছে খুব আনন্দেই আছে। হৃদির গা জ্বলে গেল। সাইফার ফোনটাকে ধাক্কা মেরে এক পাশে সরিয়ে দিয়ে টেবিলের সাথে নিজের মাথা চেপে ধরল 2 হাতে, মুখে বলল, সাইফা একটা পানির বোতল দিতে বল তো, মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। হৃদির কথা শুনে সাইফা ব্যস্ত হয়ে বলল, শরীর খারাপ লাগছে নাকি? বাসায় চলে যাবি? খাবার অর্ডার করা হয়ে গেছে না? সমস্যা নেই, পার্সেল করে দিতে বলছি। শেষমেশ অর্ডার করা খাবার তৎক্ষণাৎ সেখানে বসে না খেয়ে পার্সেল করে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল হৃদি আর সাইফা। সাইফার গন্তব্য উল্টো দিকে। সাইফাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে হৃদিও আরেকটা রিকশায় উঠে বসলো। ওর যাত্রা নিজ বাসার দিকে। হৃদি খাবারের পার্সেল সামনের সেন্টার টেবিলে রেখে সোফায় ক্লান্ত শরীরে ধপাস করে বসেছে সবে। মাথাটা এলিয়ে দিয়েছে সোফার উপরে, চোখ বুজে নীরবে শুয়ে আছে ও। তখনই তানিয়া বেগম গলা শোনা গেল। তানিয়া বেগম ভেতরের ঘর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে আসতে আসতে বলল, ও রিদি, তোর ফোনে টাকা আছে? হ্যাঁ আম্মা, ব্যালেন্স তো আছে, কিন্তু কেন, কি হয়েছে? তোর আব্বার সাথে এই মুহূর্তে কথা বলা জরুরি। কেন, তুই কিছু জানিস না? তোকে কল করিনি? কি জানি না, কে কল করবে? হয়েছেটা কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক মতো বলো তো আম্মা, এমনিতেও ভালো লাগছে না শরীরটা। শরীর ভালো লাগছে না মানে? এ সময়ে শরীর ভালো না লাগলে ঝামেলা। কি হয়েছে? জ্বরঝাড়ি লাগছে নাকি মাথা ব্যথা? যা, আমার ঘরে গিয়ে ওষুধের বক্স থেকে একটা নাপা বের করে খেয়ে নে। যাওয়ার আগে ফোনটা দিয়ে যা। হৃদি এবার হেলান দিয়ে শোয়া থেকে উঠে বসলো। মায়ের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলে, আরে আম্মা থামো, একটু জিরিয়ে তো নাও।
নিঃশ্বাস ছাড়ো ঠিক মতো। তানিয়া বেগম আরও ব্যস্ত হয়ে বললেন। নিঃশ্বাস ছাড়ারও সময় নেই। বাসায় আহামরি বাজার সদাই নেই, যা আছে সাধারণ মাছ তরকারি। আমি একা মানুষ, একা হাতে যে কি করব ভেবে কুল পাচ্ছি না। তোর বাপটাও না আজ এখনো যে কেন ফিরলো না বাড়িতে বুঝতে পারছি না। রিদি এবার বেশ তিরিক্ষি মেজাজ নিয়ে বলল। আম্মা হয়েছেটা কি বলবে তো? আরবিনের আম্মা কল দিয়েছিল কিছুক্ষণ আগে। আরবিন বাসায় ফিরেছে সকালের দিকে। আজ রাতে তারা সবাই আসছে এখানে, একেবারে তোমাকে নিয়ে যাবে তাদের বাড়িতে। আর সময় নষ্ট করবে না। তাছাড়াও আরবিনের এবারে ছুটির পরে আর সুযোগও হয়ে উঠবে না। তোমার আব্বাকে নাকি কল দিয়েছিল আরবিনের আব্বা, তখন ফোনে না পেয়ে আমাকে কল করে জানালেন। আমি বুঝলাম না আম্মা, এত তাড়াহুড়ো করার কি আছে? আজ এসেছে ছুটি পেয়ে বাড়িতে, আর আজকেই আমাকে নিয়ে যাওয়া লাগবে কেন? দুদিন পরে নিতে আসলে কি দুনিয়া উদ্ধার হয়ে যেত? বেআইন আমাকে কোনো কারণ জানায়নি, তবে মনে হচ্ছে এই তাড়াহুড়োটা তারা সময় নষ্ট না করার জন্যই করতে চাইছেন। সেই যাকে এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমার আব্বুকে যে ফোন দিব, আমার ফোনে টাকা শেষ হঠাৎ করে। ভাড়াটিও বাড়িতে নেই। এখন আমি পড়েছি মহাজালায়। ফ্রিজে দেখলাম গরুর মাংস আর মুরগির মাংস আছে অল্প কিছু, কিছু চুচড়ো মাছ আছে। ওসবে কিছু হবে না। আর এত অল্প সময়ে আমি সব আয়োজন করে পারবো কি না তা নিয়েও আশঙ্কা আছে। তবে এত বছর সংসার পার করার পরে নিজের প্রতি একটা ভালো আত্মবিশ্বাস জন্মেছে। এখন এই বিকালেই যদি কোনোভাবে বাজার সদাইয়ের ব্যবস্থা করা যায়, তাহলে রাতের মধ্যে মোটামুটি সব আয়োজন করে ফেলতে পারবো। আশা করা যায় তুমি জলদি তোমার আব্বুকে কল করো। আম্মার কথা মোতাবেক আব্বুকে কল দিল রিদি। সোহরাব হোসেন কল রিসিভ করা মাত্রই তানিয়া বেগম গড়গড় করে সবকিছু খুলে বললেন, আর সমস্যার কথাও। সোহরাব হোসেন ফোনের ওপাশ থেকে আশ্বাস দিয়ে জানালেন নিশ্চিন্ত থাকতে। ঘণ্টা খানেকের মধ্যেই তিনি ফিরছেন বাজার করে নিয়ে। তানিয়া বেগম যেন অন্যান্য কাজ শুরু করে দেয়। স্বামীর কথায় আশ্বাস হয়ে রান্নাঘরে ছুটলেন তানিয়া বেগম। যাওয়ার আগে রিদিকে বলে গেলেন ঘর গুছিয়ে রাখতে আর কাকিমণিকে কল করতে। রিদি ওর মায়ের ফোন নিয়ে ঘরে গেল। কল লিস্টের নাম্বার খুঁজে বের করা মুহূর্তেই তানিয়া বেগমের ফোনে একটা কল আসলো। মায়ের ফোনে কল দেখে নাম্বারটা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল রিদি। ওইদিকে ওর আম্মা কাজে ব্যস্ত। এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কল রিসিভ করলো রিদি। সঙ্গে সঙ্গে ফোনের ওপাশ থেকে একটা রাশভারী আওয়াজ শোনা গেল। আসসালামু আলাইকুম আম্মু। আপনার শাশুড়ি নেই কলে, শাশুড়ির মেয়ে বলছি। ওয়ালাইকুম আসসালাম। ফোনের অপর পাশ থেকে আরবিন বলে উঠল, ওহ তুমি, যাক ভালোই হয়েছে, কল দিয়ে তোমাকেই চাইতাম। রাতে আসছি, শুনেছ নিশ্চয়ই। হুম। গাঢ় লাল খয়েরি রঙের একটা শাড়ি পরবে আজ, তবে জামদানি বা জর্জেট শাড়ি নয়, সুতির মধ্যে পরবে। ঠোঁটে লিপস্টিক যেন না দেখি এসে, আর ব্লাউজও সুতি কাপড়ের পরবে। জামদানি ভুলেও পরবে না। মুখে কোনো প্রসাধনীয় ব্যবহার করবে না। ওকে, রাখছি এখন, আল্লাহ হাফেজ। ঘড়ির কাঁটায় রাত ৮টা বেজেছে সবে। রিদি তাড়াহুড়া করছে ভীষণ। ওইদিকে রান্নাঘরে ওর আম্মা রান্নাঘরের কাজে ব্যস্ত। সোহরাব হোসেন এসে বাজার দিয়ে আবার বেরিয়েছে দই মিষ্টি আনতে। হালিমা খাতুনকে কল করে আসতে বলেছে তানিয়া বেগম। মেয়ে আজই শ্বশুরবাড়িতে চলে যাবে, হালিমা খাতুন না থাকলে হয় না। তাই হালিমা খাতুন ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছে। রিদি একটা শাড়ি পরছে। সবসময় ওর আম্মা পরিপাটিভাবে পরিয়ে দিলেও ও নিজে একেবারে খারাপ পারে না। রিদি ওর আব্বাকে বলে দিয়েছে যেন আসার সময় একটি বেলি ফুলের গাজরা আনেন তিনি। রিদি শাড়ির কুচি ধরে অতি সাবধানে হেঁটে রান্নাঘরে গিয়ে ওর মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তানিয়া বেগম তরকারি চড়াতে ব্যস্ত। আম্মা। ডাক দিতেই ফিরে তাকালেন তানিয়া বেগম। কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে রইলেন মেয়ের দিকে। কিছু বলতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। রিদি আর দাঁড়িয়ে না থেকে দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুলল। ওর আব্বা এসেছে। রিদি এদিকে এদিকে চেয়ে অনুসন্ধান করে বলল, গাজরা এনেছো আব্বু? সোহরাব হোসেন পেছনে রাখা হাতটা সামনে এনে একটা প্যাকেট রিদির দিকে এগিয়ে দিয়ে বললেন, এই না আম্মু, তোমার গাছরা। রিদি প্যাকেট খুলে গাজরাটা দেখল, একদম ওর মনের মতো। এবার পেছনে ঘুরে দাঁড়িয়ে ওর আব্বার হাতে গাজরা দিয়ে বলল, আব্বু খোপায় পরিয়ে দাও তো গাজরাটা।
সোহরাব হোসেন এসব কাজে দক্ষ নন, তবে মেয়ের আবদার রাখতে অদক্ষ হাতেই ধীর সুস্থে গাজরাটা পরিয়ে দিলেন তিনি। হৃদির চোখে মুখে দারুণ উৎসাহতা। ও ঘুরে দাঁড়িয়ে বলল, আমি আয়নায় দেখে আসছি আব্বু। কথাটা বলেই ঘরের দিকে ছুট লাগালো হৃদি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে কয়েকবার দেখলো হৃদি। না, সব দিক থেকে পারফেক্ট। যা বলা হয়েছে তার পুরোপুরি উল্টা করতে পেরেছে। মনে মনে নিজের বিজয় উপলব্ধি করে ভীষণ আনন্দিত হলো হৃদি। তখনই আবারও কলিং বেল বেজে উঠল। হৃদি ভাবলো ওর আব্বু গিয়ে সদর দরজা খুলে দেবে, কিন্তু পরপর আরো কয়েকবার কলিং বেল টানা বাজতে থাকায় হৃদি ঘর থেকে বেরিয়ে নিজে গেল দরজা খুলতে। সদর দরজা খুলতেই সামনে আরবিনের পরিবারের সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রতার সূচক হালকা হাসলো ও। তারপরই শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে ভেতরে আসতে বলল। আরবিনের আব্বা আম্মা ভেতরে চলে আসতেই আরবিনকে দেখা গেল এবার। আরবিন সদর দরজার সামনে সাদা একটা শার্ট আর ডিপ অ্যাশ রঙের ড্রেমিন ফেব্রিক প্যান্ট পরিহিত, 2 হাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে স্টাইলিস্ট। হৃদি আরবিনকে দেখে ঠোঁট চেপে বোবা হয়ে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে আরবিনের চোখের দিকে তাকাতেই বুক ধক করে উঠল ওর, হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরবিন চোখ নাক লাল হয়ে গেছে। রেগে গেলেই বুঝি এমন হয়। এর আগে আরবিনকে কখনো এতটা রেগে যেতে দেখেনি হৃদি। হ্যাঁ, সে রাগ স্বচক্ষে বহুবার দেখেছে। বলা যায় আরবিন তার রাগ শুধুমাত্র হৃদিকেই হয়তো দেখিয়েছে। এর বাইরে প্রফেশনাল লাইফে দেখালেও দেখাতে পারে, তবে সে বিষয়ে খুব বেশি জানে না হৃদি। আরবিন দাঁতে দাঁত চেপে হৃদির দিকে কিছুটা এগোলো। শাড়ির আঁচল গুলিয়ে ওর হাতের কবজি চেপে ধরে ফিসফিসিয়ে বলল,